Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমরা কিছু মনে রাখতে পারছি না, কিভাবে হোয়াট কুড বি দ্য কারেক্ট স্ট্র্যাটেজি, আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা যা পড়ছি সেটাকে আমরা কিভাবে রিকল করতে পারি, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। ডব্লিউবিসিএস 2024-এর রেসপেক্টে মেইনলি আমি এটাকে ফোকাস করবো, বাট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন ইট ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমত দেখো, আমি তোমাদেরকে বলতে চাই, অনেকেই বলবে যে, বা অনেকেই দেখবে যখনই তুমি কারোর থেকে পরামর্শ চাইবে, তারা কি বলে? তারা বলে পড়তে হবে। জেনারেলি ধরো 10 আওয়ার্স, ইভেন 12 আওয়ার্স পর্যন্ত তোমরা দেখবে টপার্সরা পড়ছে বা পড়ার কথা বলে। বাট পড়াটা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা যখন কোনো কিছু একটা পড়ছি, সেটাকে কি আমরা মনে রাখতে পারছি? এইটা আমাদের সব থেকে বড় কনসার্ন হওয়া উচিত। সো বিকজ আমাদের মেমোরির একটা সার্টেন লিমিট আছে কোনো তথ্যকে, কোনো ইনফরমেশনকে মনে রাখার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেনারেলি আমাদের যা পড়ি সেটা রেসপেক্টে নর্মাল হিউম্যান ব্রেনে কিন্তু লো রিটেনশন ক্যাপাসিটি থাকে। অর্থাৎ আমরা যা পড়ি সেটাকে রিটেন করে রাখা, সেটাকে ধরে রাখা, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেমেটিক পার্ট হয়ে যায়। এর ফলে আমরা কিন্তু ভুলে যাই। ধরো একটা জায়গায় আমরা পড়েছি, সেটাকে পরীক্ষায় কোয়েশ্চেনটা কমন আসছে, কিন্তু তার আমরা 4টে অপশনের মধ্যে কারেক্ট অপশনটাকে টিক করতে পারছি না। সো এই যে জায়গাটা, তাহলে আমাদের পড়াশোনাটাকে এমন ভাবে করতে হবে যাতে সেই আবার প্রপার একটা পড়ার স্ট্র্যাটেজি থাকে, আমাদের পড়ায় যাতে কোনো সিস্টেমেটিক গ্যাপ না থাকে রিভিশনের জন্য। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ শুধু যে আমরা সারাক্ষণ একটা নতুন কিছু জিনিস পড়েই যাচ্ছি, নতুনের একটা পাহাড় সমান জিনিস যেটা নতুন আমি পড়ছি, কিন্তু সেটার প্রপার আমার স্ট্র্যাটেজি নেই, প্রপার রিভিশনের প্ল্যানিং নেই, দেন উই কান্ট এবল টু রিমেম্বার এনিথিং। সো নর্মালি এটা তোমরা অনেকে হয়তো জানো, তাও তোমাদের সাথে আজকে শেয়ার করার ইচ্ছা হলে, এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। তুমি দেখো, যখন তুমি একটা কোনো জিনিস নতুন করে পড়ছো, ইমিডিয়েটলি তোমার ব্রেনে সেই তথ্যটা 100% থাকছে, কিন্তু জাস্ট আফটার 20 মিনিটস দেখো সেই যে তথ্যটা তুমি শিখলে সেইটা মনে রাখা 60%-এ নেমে গেল। অর্থাৎ তুমি উইদিন 20 মিনিটস 40% জিনিস কিন্তু ভুলে গেলে। বোঝাতে পারলাম? এরপরে দেখো তুমি আর দেখো, 1 আওয়ারের মধ্যে প্রায় তুমি 40%-এর কাছে মনে রাখতে পারছো, অর্থাৎ 60% জিনিসটা তোমার মাথা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এইভাবে এই ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্ভ। তার ফলে তুমি যদি দেখো, আমাদের যে লার্নিং প্রসেস, যদি একটা টপিক বা একটা নতুন তথ্যকে 31 ডেজের মধ্যে রিপিটেশনস না হয়, তাহলে তুমি ইট ইজ ভেরি ভেরি ন্যাচারাল কি তুমি সেটা ভুলে যাবে, কারণ ব্রেনে সেই তথ্যটা প্রায় 20%-এর নিচে নেমে যায় তার ইনফরমেশন, এবং ব্রেন কিন্তু জেনারেলি সেটা ভুলে যায়। অর্থাৎ তাহলে আমরা যদি এই কার্ভটা দেখি, তার মানে দেখো, একটা জিনিস একদিন পর আমাদের নিয়ার ইকুয়ালস টু 30% মনে থাকে সেই জায়গা থেকে, এবং এই জায়গাটায় এক দিন থেকে 6 দিন, অর্থাৎ মোটামুটি একটা 7 দিনের ইন্টারভ্যালে কিন্তু ব্রেন যে ডিলিট করে ইনফরমেশন বা ফরগেট করে, সেই জায়গাটা একটু স্লো ডাউন হয়ে যায়। অর্থাৎ তুমি যদি এই যে মোটামুটি 6 থেকে 7 দিনের পর একটা টপিককে আরেকবার রিভাইজ করো, এটা কিন্তু এই পিকটা আবার উপরে চলে যায়। অর্থাৎ আমরা আরো বেশি ভাবে জিনিসটাকে মনে রাখতে পারি, এবং সেই যে মনে রাখবো, তখন কিন্তু এই স্লো ডাউনটা অনেক স্লো হবে। অর্থাৎ আমরা কিন্তু সেই ইনফরমেশনটাকে অনেক বেশি ব্রেন চিনতে শিখেছে। তার মানে কোনো একটা টপিকে একবার পড়লে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুমি ভুলে যাবে, কিন্তু যেই টাইমে সেই একই জিনিসকে 2 থেকে 3 বার 4 বার রিভিশন দেবে, তোমার ব্রেনের কিন্তু সেই রিটেনশন ক্যাপাসিটি বেড়ে যাবে। সো আরো একটা জিনিস দেখো, একটা ব্রেন বা ব্রেনের মেমোরি মেনলি, তুমি ধরো আহ আমরা ফোনের পাসওয়ার্ড কিভাবে মনে রাখি, বা আমরা ধরো ফোনের একটা নাম্বার, তুমি তোমার নিজের ফোনের নাম্বার, তুমি তোমার বাবা মা নিজেদের খুব ক্লোজ রিলেটিভের ফোন নাম্বার কিন্তু মনে রাখো, কিন্তু সেই মানুষ মানে সেই ব্যক্তিটি বা যার ফোন নাম্বার মনে রাখছো, তোমার যদি মনে হয় যে সেই ব্যক্তিটির ফোন নাম্বার তোমার আর মনে রাখার প্রয়োজনীয়তা নেই, অটোমেটিক্যালি তুমি কিন্তু ফরগেট করতে শুরু করে দেবে। সো ব্রেন ইজ এ ভেরি ফাংশনাল থিং, ভেরি লিভিং থিং, যে কিন্তু বোঝে কোনটা আমায় মনে রাখতে হবে, কোনটা আমায় ডিলিট করে দিতে হবে। দ্যাট ইজ ওয়াই তুমি ধরো কলেজে যাওয়ার সময় একটা
পার্টিকুলার বন্ধুর সঙ্গে রেগুলার কন্ট্যাক্টে থাকতে, রেগুলার টাচে থাকতে, তখন তুমি দেখবে তুমি তার খুঁটিনাটি বিষয় সমস্ত কিছু মনে রাখছো। কিন্তু 5 ইয়ার্স ডাউন দি লাইন, যখন তোমার এই বন্ধুটার সাথে আর পরিচয় নেই, তোমার সাথে আর দেখাই হয় না, তখন তুমি তা কিন্তু হঠাৎ করে দেখলে তুমি চিনতে পারবে, কিন্তু তার যাবতীয় ডিটেলস তোমার কিন্তু মনে থাকছে না। দ্যাট ইজ ওয়াই ব্রেন কিন্তু সবসময় প্রায়োরিটাইজ করে রেলিভেন্ট ইনফরমেশন। আমার জন্য এই মুহূর্তে কোনটা রেলিভেন্ট, সেই ইনফরমেশন গুলোই কিন্তু ব্রেন মনে রাখতে পারে। সিমিলারলি ব্রেন কিন্তু এই যে রেলিভেন্ট ইনফরমেশন গুলো, এগুলো মনে রাখার জন্য মেনলি তোমরা যদি কোনো ট্রিক্স ইউজ করো, কোনো ফ্লো চার্টের থ্রু দিয়ে পড়ো, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ব্রেন কিন্তু রিটেন করতে পারে। তাই ধরো কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো একটা সিনোনিম পড়ছো, কোনো একটা অ্যান্টোনিম পড়ছো, এটাকে কোনো একটা তোমার বাস্তবিক ডে টু ডে লাইফের সাথে তোমরা যদি মিলিয়ে নিতে পারো, ব্রেন কিন্তু অনেক বেশি মনে রাখবে। আরো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থার্ড স্টেপ, যেটা হচ্ছে ইমাজিনেটিভ পিকচার। ধরো তুমি একটা কোনো ইতিহাস পড়ছো, ধরো তুমি আকবরের একটা যুদ্ধ পড়ছো, দেন তুমি ভিজুয়ালাইজ করো আকবর যুদ্ধটা করছে। সাপোজ তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস পড়ছো, তুমি কল্পনা করো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর মতো একটা সোসাইটি আমাদের সমাজে আছে। সো দিস ইজ দ্য কাইন্ড অফ স্ট্রাকচারিং, দিস ইজ দ্য কাইন্ড অফ রিলেশন মেকিং, যেটাকে বলা হয়, বা ভিজুয়াল লার্নিং। তোমরা দেখবে অনেক সময় ইউটিউবে যে সমস্ত অ্যানিমেটেড ইমেজ থাকে বা অ্যানিমেটেড পিকচার্স থাকে, সেগুলোর মাধ্যমে ব্রেন কিন্তু অনেক বেশি রিকল করতে পারে। সেই জন্য তোমরা দেখবে যেগুলো প্রাথমিক স্তরে, যেগুলো এলিমেন্টারি শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, সেখানে স্কুলগুলোতে বাচ্চাদেরকে বিভিন্ন স্মার্ট ক্লাসেস করানো হয়, বিভিন্ন কার্টুনস দেখানো হয়, যার মাধ্যমে কিন্তু বাচ্চাদের সেই জিনিসটা মনে রাখতে সুবিধা হয়। সো আফটার দ্যাট আমি যখন কোনো কিছু শিখলাম, সেটাকে কিন্তু আমি 7 ডেজ এর মধ্যে যদি রিভিশন না করি, আমি যা শিখলাম বা আমি সেটাকে যদি দৈনন্দিন জীবনে ব্যবহার না করি, আমি কিন্তু সেটাকে মনে রাখতে পারবো না। সো এই ছিল একটা জায়গা। এরপর আমি এই জায়গাটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা পার্টিকুলার জায়গা লাইভ পড়িয়ে দেখাবো, যে কিভাবে আমরা মনে রাখতে পারি। সাপোজ দিস ইজ দ্য চ্যাপ্টার অফ ইন্ডিয়ান পলিটি। তোমরা এটা, ইন্ডিয়ান পলিটি খুব খুব ইম্পর্টেন্ট টপিকস, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাইট? চলো আমরা একবার 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ভিডিওটার সঙ্গে কন্ট্যাক্টে থেকো, এই ভিডিওটা পুরোটা থারলি দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে বড় বড় বইকে আমরা কিভাবে কনসাইজ করতে পারি, কিভাবে আমাদের আহ, পড়াশোনাটাকে স্মার্ট এবং চ্যানেলাইজ করতে পারি। সো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে প্রথম দেখো লাইনটা আছে, ব্রিটিশ কেম ইন ইন্ডিয়া ইন 1600 অ্যাজ ট্রেডার্স। তাহলে আমি এটাকে মার্ক করলাম। যখন আমি কিছু পড়বো, আমি সবসময় বলেছি হাইলাইটার ইউজ করো। সো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হাইলাইটার ইউজ করার মাধ্যমে কি কি ভাবে পড়বো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন ফার্স্ট কোনো জিনিসকে রিড করি, সেটা আমাদের সব 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 থেকে স্লো রিডিং হয়, ইট টেক্স দ্য ম্যাক্সিমাম টাইম। কিন্তু যখন এই হাইলাইটটা আমরা করে নেব, তখন কিন্তু আমাদের রিভিশন দিতে অনেক কম সময় লাগে। তাহলে আরেকবার আমরা পড়ছি। দেখো, ব্রিটিশরা 1600 সালে ভারতবর্ষে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে। এরপর তারা যখন এসেছিল, তাদেরকে চার্টার গ্র্যান্ট করেছিল কুইন এলিজাবেথ ওয়ান। এই নামটা আমরা একবার পড়বো, কারণ আদারওয়াইজ আমরা কিন্তু অনেক সময় দেখা যাবে কুইন এলিজাবেথ 2, 3, 1 এরকম ভাবে অপশন দিচ্ছে। তাহলে এলিজাবেথ ওয়ানের থেকে আমরা কিন্তু চার্টার পেয়েছিলাম, মানে আমরা বলতে এখানে আমি ব্রিটিশার্সদের কথা বলছি। দেন আমরা দেখবো এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা হচ্ছে দিওয়ানি। দিওয়ানি কত সালে পাওয়া গেছিল? দিওয়ানি কিন্তু যখন 1765-এ কিন্তু তারা দিওয়ানি লাভ করে। কোথায় কোথায়? বেঙ্গল, বিহার, উড়িষ্যা। পরীক্ষায় বারংবার কোয়েশ্চেন আসে। এরপর দেখো আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে সিপাই মিউটিনি 1858-এ, যেটা 1858 সালে সিপাই মিউটিনি হয়েছিল। তারপরে কিন্তু ব্রিটিশ ক্রাউন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেয়, এবং ডিরেক্টলি তাদের রেসপন্সিবিলিটি, ভারতবর্ষকে রুল করার রেসপন্সিবিলিটি ডিরেক্টলি ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায়। এরপর ব্রিটিশ ক্রাউন ডিরেক্টলি আমাদের ইন্ডিয়াকে রুল করে টিল দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 15ই আগস্ট 1947 পর্যন্ত। তাহলে আমি দেখো মার্কিংটাকে কমপ্লিট করলাম। চলো আমরা পরের জায়গাটাকে রিড করি। এরপরে কি বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্স হয়েছে সাথে সাথে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কিন্তু ফর্ম করার দরকার হয়ে পড়ে, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশনকে তৈরি করেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানুয়ারি 26, 1950 সাল থেকে আমাদের কনস্টিটিউশন কিন্তু কার্যকর হয়, অর্থাৎ লাগু হয়। বাকি কোনো জায়গাটাই দেখো আমাদের আর মানে ইম্পর্টেন্ট নয়, এগুলোকে আমরা ক্যান্সেল আউট করলাম। এরপরে দেখো বলা হয়েছে যে এরপরে চলে এসো রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, সেটা নিয়ে দেখবে তোমরা বারংবার পাস্ট ইয়ার কোয়েশ্চেন আছে।
প্রথমত কি বলা হয়েছে দেখো, এটা কেন এর ইম্পর্টেন্স আছে। তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল কি বলা হয়েছে, এটা একটা ফার্স্ট স্টেপ যেটা ব্রিটিশ গভর্নমেন্ট নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, এটা আবারও একটা ফার্স্ট স্টেপ যেটা পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন কোম্পানির কন্ট্রোল করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম দে পাস্ট দ্য রেগুলেটিং অ্যাক্ট। এবং সিতে করা কি বলা হয়েছিল, এটার মাধ্যমে ইন্ডিয়াতে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল। এরপর আমাদের ফিচার্সে পড়তে হবে। ফার্স্ট ফিচার্সে আমরা কি পড়লাম, যে এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কনভার্ট করা হয় এবং তিনি 4 মেম্বারের একটা এক্সিকিউটিভ কাউন্সিলকে গঠন করা হয় তাকে অ্যাসিস্ট করার জন্য। এবং আমরা অন্য একটা হাইলাইটার দিয়ে মার্ক করলাম যে তিনি এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। হলো, চলে এসো পরের জায়গাটায়, সেটা হচ্ছে পরের পয়েন্টটা দেখো, আমরা দেখব বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে সাবঅর্ডিনেট বানিয়ে দেওয়া হয়েছিল বেঙ্গল গভর্নর জেনারেলের আন্ডারে। এরপরে 3 নম্বর পয়েন্টে আমরা দেখবো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বারংবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সুপ্রিম কোর্ট কবে স্ট্যাবলিশ হয়, ক্যালকাটাতে 1774-এ। একজন সেখানে চিফ জাস্টিস ছিল, 3জন আদার জাজেস ছিল। হলো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই রুলসটার মাধ্যমে কোম্পানির যারা সার্ভেন্টস ছিল তাদেরকে কি করা হয়, প্রহিবিট করা হয়। কিসের জন্য, প্রাইভেট ট্রেড অ্যান্ড মানে ব্রাইবস, অর্থাৎ ঘুষ, প্রাইভেটলি তারা কোনো একটা ট্রেড প্র্যাকটিস করছে সেটা থেকে বাধা দেওয়া হয়। আর এটা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ম্যান্ডেটারি করেছিল যে কোম্পানিকে স্ট্রেনথেন করার জন্য কোর্ট অফ ডিরেক্টরস মানে কোম্পানির যে মেন গভর্নিং বডি, তাকে কিন্তু রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার সম্বন্ধে ডিটেলস তথ্য টাইম টু টাইম ব্রিটিশ গভর্নমেন্টকে পাস করাতে হবে। তো এই জায়গাটা দেখো, আমি তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। আমি এরপর এটাকে একটা নোট করলাম যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি যা যা পড়েছি সেটাকে আমি কি করব, এই সেকেন্ড ফেজে 1 সেকেন্ড আমি রিকল করার চেষ্টা করব। অর্থাৎ 1 ঘন্টা পর আমি যখন ধরো এই পড়াটা পড়লাম, আমি একবার চেষ্টা করব খাতায় লেখার যে আমি কি কি জিনিস পড়লাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো আমি লিখেছি 1600 সালে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিসাবে কুইন এলিজাবেথ 1 এর থেকে চার্টার নিয়ে ভারতবর্ষে আসে। 1765-এ কি হয়, তারা দিওয়ানি লাভ করে। এই জায়গাটা আমি লিখে নিলাম। 1858-এ কি হয়, সিপাহি মিউটিনি হয় এবং তারপর 15ই আগস্ট পর্যন্ত তারা ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে। নেক্সট, এরপরে আমি চলে আসবো রেগুলেটিং অ্যাক্ট। আমরা মোটামুটি যে পয়েন্টগুলো পড়লাম আমি জট ডাউন করলাম। দেখো, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। ওয়ারেন হেস্টিংস ছিলেন তার ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 4 জন মেম্বারের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়। বোম্বে এবং মাদ্রাসকে সাবঅর্ডিনেট করে দেওয়া হয় বেঙ্গল গভর্নরের আন্ডারে। সুপ্রিম কোর্ট 1774-এ তৈরি হয় একজন চিফ জাস্টিস এবং 3জন আদার জাজেস দিয়ে। আর এটা প্রহিবিট করে কোম্পানির যারা সার্ভেন্টসদের কিসের জন্য, প্রাইভেট ট্রেড, ব্রাইবস নিতে বারণ করে এবং গিফটস দিতে বারণ করে। আর কোর্ট অফ ডিরেক্টরসকে কি ম্যান্ডেটারি করা হয়, যে তারা টাইম টু টাইম রিপোর্ট করবে রেভিনিউ, সিভিল, মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে, কাকে, ব্রিটিশ গভর্নমেন্টকে। সো দিস ইজ অ্যাকচুয়াল থিং। আমরা এই যে এই বইটাকে এই সুন্দরভাবে মার্কিং করে নিলাম, আমি যখন রিভিশন দেব ইট উইল বি ভেরি ইজিয়ার, তোমাদের জন্য এটা খুব সুবিধা হবে যে আমি কোনটা পড়বো, কতটুকুনি পড়বো। বোঝা গেল? আরো কয়েকটা জিনিস দেখো, দিস ইজ দা স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। ইফ ইউ মানে তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, আমার থেকে পার্টিকুলারলি প্রিপারেশন নাও, তো এই যে পুরো বইগুলোকে জট ডাউন করে রেলিভেন্ট ইনফরমেশনস গুলোকে ঠিক কতটাকে পড়তে হবে সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তাতে কি হবে, তোমাদের টাইম সেভ হবে। বোঝাতে পারলাম? আমি কিছু স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে আজকে দেখাচ্ছি, তাতে কি হবে তোমরা বুঝতে পারবে। বাট স্টাডি মেটেরিয়ালস দেয়া বা আমি প্রোভাইড করছি মানে এটা নয় যে তোমরা বই পড়বে না। বই না পড়লে কিন্তু তোমরা এটা তাৎপর্যই বুঝতে পারবে না। সো আফটার মানে স্টাডিং দ্য বুক, আফটার রিডিং দ্য বুক, তোমাদের এই যে জায়গাগুলো আমি প্রোভাইড করব সেগুলো কিসের জন্য হবে, সেগুলো যত তাড়াতাড়ি তুমি রিভিশন দিতে পারো, নতুন ইনফরমেশন যাতে পড়তে পারো সেই জন্য। ফর এক্সাম্পল, হিস্ট্রির একটি স্টাডি মেটেরিয়ালস যেটা আমার নিজের প্রিপেয়ার করা। ধরো গান্ধিয়ান এরার সম্বন্ধে মহাত্মা গান্ধী নিয়ে আমি লিখলাম যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তার 4 জন
মানে ছেলে মেয়ের নাম। ইউনাইটেড নেশন 2nd অক্টোবর যে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে সেলিব্রেট করে, দিস আর দ্য কাইন্ড অফ ইনফরমেশন। তো আর একটা জায়গা ধরো, আমি যেটা বললাম, ব্রেন সবসময় কিন্তু একটা পিকচার, ডায়াগ্রাম এগুলোকে মনে রাখতে পারে। সো দেখো, গান্ধিয়ান এরার অ্যাকচুয়াল বই, শুধুমাত্র একটা বইয়েতে 4টে বইয়ের নাম হ্যাপাজার্ডলি পড়লে যতটা না তোমরা মনে রাখতে পারবে, একটা স্ট্রাকচার ওয়েল জট ডাউন অবস্থায় একটা ইনফরমেশন পড়লে সেটা কিন্তু তোমাদের রেলিভেন্সি, ব্রেন ভাবে এটা রেলিভেন্সি বেশি এবং তোমরা সেটাকে মনে রাখতে পারবে। সো বুকসের জন্য যেগুলো থেকে দেখবে বারংবার পরীক্ষায় কোয়েশ্চেন আছে, হিন্দ স্বরাজ, হরিজন পত্রিকা, ইয়ং ইন্ডিয়া, মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ। তো আরো কয়েকটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গান্ধিয়ান এরার রেসপেক্টে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টস গুলো থেকে কোয়েশ্চেন্স আসে, নন ভায়োলেন্স, সত্যাগ্রহ, এবং গান্ধিয়ান যে মুভমেন্ট আফটার হি রিটার্ন টু ইন্ডিয়া 1970-তে চম্পারণ সত্যাগ্রহ আসে। দেখো, চম্পারণ সত্যাগ্রহের আমি কিছু ইমেজ দিয়েছি যেটা তোমরা রিকল করতে পারো, রিলেট করতে পারো। বইতে চম্পারণ সত্যাগ্রহ নিয়ে দেখবে প্রায় 1 পেজের মতো ইনফরমেশন থাকে যে কোনো বইতে, সেটাকে আমি জট ডাউন করার চেষ্টা করেছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি চম্পারণ সত্যাগ্রহ, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা গান্ধী এরার প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। রাজকুমার শুক্লা কিন্তু গান্ধীজিকে এই মুভমেন্টে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন 3 কাঠিয়া সিস্টেমের এগেনস্টে ভয়েস তোলার জন্য। তারপরে রাজেন্দ্র প্রসাদ, তারপরে আমরা যদি দেখি ব্রিজ কিশোর, তারপরে আমরা যদি দেখি মহাদেব দেশাই, দিস আর দ্য সাম ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, জেবি কৃপালিনী, যারা কিন্তু গান্ধীজিকে বিহারে এই ইন্ডিগো প্ল্যান্টার্সদের সপক্ষে এবং 3 কাঠিয়া সিস্টেমের এগেনস্টে ভয়েস রেস করতে সাহায্য করেছিল। পরবর্তীকালে দেখো, আমরা দেখবো খেদা সত্যাগ্রহ হয়েছিল, দিস আর দ্য সাম ইমেজেস 1918-এ হয়েছিল এই খেদা সত্যাগ্রহ, and these are the some important informations. It is the first non-cooperation movement, বারংবার WBCS এর past year questions। এরপরে চলে আসবো, দেখো, আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918-তে হয়েছিল। এই মিল স্ট্রাইকেও দেখবে, আমরা যদি দেখি, এটা গান্ধিয়ানের মানে গান্ধীজির ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। এই সময় কিন্তু দেখা গেছিল যে অনুসুয়া সরাবাই বলে একজন ব্যক্তিত্ব আহ গান্ধীজিকে অ্যাসিস্ট করেছিল এই পুরো মিল স্ট্রাইকটাকে কনক্লুড করার জন্য। সো এইভাবে আমি তোমাদেরকে জাস্ট অ্যাজ এ গ্ল্যান্স তোমাদেরকে বললাম যে কিভাবে পড়তে হয়। তো লাস্টলি আমি সামারাইজ করব 4টে স্টেপ, 4 স্টেপ ওয়ে। ফার্স্ট, রিড অ্যাক্টিভলি। যখন পড়ছো সেটা যেন তোমার পড়ছি বলে, টাইম মেপে পড়ছি বলে, আমি জাস্ট টাইম যেন আমাদের কিল না হয়। সত্যি যেদিনকে পড়তে ভালো লাগবে না, পড়ো না। তো কিন্তু যখন আমি পড়তে বসবো তখন যেন আমি ফুল ফোকাসে পড়তে বসি। সেকেন্ড স্টেপ, আন্ডারলাইন করো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফস গুলোকে। আমি যেমন তোমাদেরকে আজকে দেখালাম, পলিটির বইটাকে আন্ডারলাইন করে কিভাবে পড়তে হয় সেইভাবে কিন্তু পড়ো, মার্কিং করো, হাইলাইটার ইউজ করো। 3 নম্বর স্টেপ, সরি, 3 নম্বর স্টেপে কি হবে, আমরা যেটা পড়ছি সেটাকে ইমিডিয়েটলি আফটার 1 or 2 ইয়ার্স আমরা একটা জানি শর্ট নোটস বানিয়ে নিই, ইম্পর্টেন্টলি রিকল করতে পারি। যদি আমি নোটস নাও বানাই, আমি যেন নিজের সাথে নিজে কথা বলে একবার দেখে নিই আমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস পড়েছি। সো রিকলিং, মনে করা নিজের সাথে, আচ্ছা আমি এটা পড়েছি, তাহলে আমার কি কি মনে আছে, এই বিষয়টা যদি আমরা করি আমার মনে হয় খুব ভালো ফল দেয়। আর লাস্ট যে জায়গাটা, এটা ফোর্থ স্টেপ, সেটা হবে রিভিজিট দ্য থিংস। তুমি যা যা পড়লে সেটাকে যেন 7 দিনের মধ্যে রিভিশন হয়। যদি এরকম হয় তুমি আর সময় পাচ্ছ না, তুমি বুঝতে পারছো যে এতটা সিলেবাস আমি কনক্লুড করতে পারবো না, দেন ডোন্ট ডু দিস। বাট ওটাকে একবার পড়ে তুমি কখনোই মনে রাখতে পারবে না। তো বেটার ওয়ে কি, তুমি যেটুকখানি পড়েছো সেটাকে 7 দিন অল্টারে রিভিশন করো, স্যাটারডে সানডে রিভিশনের জন্য রাখো, এবং বাকি 5 দিন সপ্তাহে নতুন জিনিস পড়ো। সো উইথ দিস নোট আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমাদেরকে আজ বেশ কিছু এরকম স্টাডি মেটেরিয়ালস আমি দেখালাম যে এইভাবে পড়তে হয়। আর পার্টিকুলারলি আমি প্রত্যেকটা জায়গায় থারালি তোমাদেরকে আমার ক্লাসেস প্রোভাইড করব, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন। এখানের মাধ্যমে আমি যা পড়িয়েছি সেটা খুব ওয়েল স্ট্রাকচার ওয়েতে, নট ইন এ ভেরি সুপারফিশিয়াল ওয়ে, কি আমি ওপর ওপর কয়েকটা জিনিস দেখিয়ে তোমাদেরকে চলে গেলাম, না। আমি বরং তোমাদেরকে চেষ্টা করেছি কনসেপচুয়াল ক্ল্যারিটি আপ টু দ্য মেইনস লেভেল এই এক একটা ভিডিও দেখে যাতে তোমাদের হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু এনরোল ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রামের জন্য, থারালি সমস্ত জায়গাটাকে কভার হবে। এবং এটা শুধুমাত্র প্রিলিমস না, এটা প্রিলিমস এর পরও কিন্তু আমি পার্টিকুলারলি অনলাইন ক্লাসেস নেব, এই সমস্ত স্টাডি মেটেরিয়াল
রেফারেন্স গুলো তোমাদের টাইম টু টাইম প্রোভাইড করব, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। আনকমন এমসিকিউ কে কিভাবে হ্যান্ডেল করতে হয় বা আমরা কোনটা কিভাবে পড়বো, এই পুরো জায়গাটা নিয়ে ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রাম। তোমরা যদি কেউ চাও, মেল করতে পারো, এনরোল করতে পারো। নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে মেল করো। মেল আইডি তোমরা ফার্স্ট পিন কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও আমার ইমেল আইডি পাবে। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। কোনো কোয়ারিজ থাকলেও আমাকে মেল করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, যাতে কিন্তু এই চ্যানেলের এই ভিডিওর নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে, তোমরা সেটাকে অ্যাক্সেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো। আর এই ভিডিওর সঙ্গে আর কোন কোন ভিডিও তোমাদেরকে দরকার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।